নমস্কার, শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আমি গতকালকের সকালের ভিডিওতেই বলেছিলাম যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে কি হলো তা বিস্তারিতভাবে আপনাদের জানাবো। গতকাল সময় হয়ে ওঠেনি, আজকে তাই আপনাদের সামনে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে কতগুলি অপ্রিয় বিষয় আমাকে বলতেই হচ্ছে। আমি জানি আজকের এই ভিডিওতে আমার বিরুদ্ধে অনেক ব্যক্তিগত আক্রমণ, সমালোচনা, কটূক্তি আসবে, কিন্তু তারপরেও কর্মচারীর স্বার্থে আমার দীর্ঘ ট্রেড ইউনিয়ন অভিজ্ঞতা থেকে যে উপলব্ধি, সেটা আমাকে কিন্তু প্রকাশ করতেই হবে। আজকে প্রথম অত্যন্ত স্পষ্ট বক্তব্য আমার, যে সমস্ত কর্মচারী সংগঠনগুলিকে, সে সরকারি কর্মচারীদের সংগঠন হোক, গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মীদের সংগঠন হোক, অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন হোক, তাদেরকে কিন্তু অবস্থান স্পষ্ট করতে হবে। ধরি মাছ না ছুঁই পানি অবস্থানে কিন্তু আর চলবে না। মনে রাখতে হবে, প্রায় 3 মাস এই সরকারটা ক্ষমতায় এসেছে এবং সরকারের কর্মী সম্পর্কে, নীতি এবং কর্মসূচি সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে। আমি প্রথমেই আসি, নির্বাচনের আগে রাজ্য কর্মীদের সম্পর্কে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি আমরা পেয়েছিলাম, সেগুলো কি? 1 নম্বর, ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন, ভাতা এবং পেনশন রাজ্য কর্মীরা নগদে পেতে থাকবেন। 2 নম্বর ছিল 6.5 লক্ষাধিক স্থায়ী শূন্য পদে স্বচ্ছতা, নিরপেক্ষতা সঙ্গে যোগ্যতাকে, মেধাকে গুরুত্ব দিয়ে নিয়োগ করা হবে 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে। 3 নম্বর প্রতিশ্রুতি ছিল 5.5 লক্ষাধিক অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের সম কাজে সম বেতনের ভিত্তিতে তাদের নতুন বেতনক্রম এবং মজুরি নির্ধারণ করা হবে। 4র্থ প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় হারে ডিএ দেয়া হবে। কেন্দ্রীয় হার মানে আপনারা জানেন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। গত 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই সরকার কর্মী বান্ধব সরকার, এই সরকার আদালতে কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করবে না। এবারে আপনারা আসুন, একটাও প্রতিশ্রুতি কি আজ পর্যন্ত পূরণ হয়েছে? প্রতিশ্রুতি কারা দিয়েছিলেন? বিজেপির কোনো নয়া পয়সা সিকি আদুলি নেতা নয়। প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী। তাহলে আজকে আমরা কর্মী সংগঠনগুলো এই কথাটা স্পষ্টভাবে কেন বলতে পারবো না যে সরকার ক্ষমতায় আসার আগে দল হিসেবে বিজেপি শুধুমাত্র রাজ্য কর্মীদের সপরিবারে যে বিপুল পরিমাণ ভোট, সেই ভোটটাকে তাদের পক্ষে ফেলার জন্য এই নির্বাচনী জুমলাগুলো করেছিল? এটা বলতে আমাদের সমস্যা কোথায়? আমরা কিন্তু 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন এবং নির্বাচনের আগে স্বপ্নের ফেরিওয়ালি হিসেবে রাজ্য কর্মীদের সমস্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ক্ষমতায় এসে সেই নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে কর্মী বিদ্বেষের চূড়ান্ত প্রদর্শন করেছিলেন। তখন কিন্তু আমরা বিগত 15 বছর ধরে সেই নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য তার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার হয়েছি। তাহলে আজকে আমরা সোচ্চার হব না কেন? দ্বিতীয় বিষয়টা,
মাননীয় মুখ্যমন্ত্রী 1 জুন 4টি সংগঠনের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কি রক্ষিত হয়েছে? 1 নম্বর প্রতিশ্রুতি ছিল যে 1 জানুয়ারি 2027-এর মধ্যে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা পেনশন রাজ্য কর্মীরা পেয়ে যাবে। সবে পে কমিশনের ঘোষণা হয়েছে, এরই মধ্যে সরকারের দিশাহীনতা, সিদ্ধান্তহীনতা অত্যন্ত স্পষ্ট। কারণ ঘোষণার ঠিক পরেই পে কমিশনের চেয়ারম্যান পদে বদল ঘটেছে। অতীতে আমরা দেখেছি কর্মচারীদের একজন প্রতিনিধিকে বেতন কমিশনের সদস্য হিসেবে রাখা হতো। এতে যে কর্মচারীদের খুব উপকার হতো এমনটা নয়, কারণ সরকার তার পছন্দের কর্মচারী নেতাকে পে কমিশনে সদস্য করতেন এবং তিনি সরকারের হয়েই পে কমিশনে ভূমিকা পালন করতেন, কর্মচারীদের বিষয়টি দেখতেন না। কিন্তু তবুও রাজ্য কর্মীদের মর্যাদার জায়গা থেকে বেতন কমিশনে রাজ্য কর্মীদের একজন প্রতিনিধি থাকা সম্মানের, এই সম্মানটাও কিন্তু এই সরকার কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত পে কমিশনের অফিস ঠিক হয়নি, তার কর্মী বাহিনী ঠিক হয়নি, পে কমিশন কাজ শুরু করেনি। আজকে 7ই আগস্ট আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই পে কমিশনের সুপারিশ কোনোভাবেই 1 জানুয়ারি 2027 থেকে কার্যকর হচ্ছে না, এবং কবে কার্যকর হবে সেটাও চূড়ান্ত অনিশ্চিত, কারণ পে কমিশন এখন কাজই শুরু করেনি। তাহলে এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গ নয়? তা আমরা কেন এই কথাটা বলতে পারবো না? অধিকারের প্রশ্নে এই সরকার যে আগের সরকারের মতোই কর্মচারীদের প্রতি অনুকূল নয়, এটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। 1 জুনের বৈঠকে আরও যে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আমি যদি একটা বর্ণ মিথ্যে কথা বলি, সোশ্যাল মিডিয়ার যুগ আজকে, তারা বলবেন, লিখবেন যে এই কথাটা আমি ভুল বলেছি, মিথ্যে বলেছি, আমি ক্ষমা চেয়ে নেব। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে আপনার সরকার কর্মী বান্ধব সরকার, আপনিই বলছেন। আপনার সরকার কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করবে না, আপনিই বলছেন। তাহলে আপনার সরকারের মুখ্য সচিব 19শে মে কর্মচারীদের বাক স্বাধীনতা হরণ করার যে নির্দেশনামা জারি করলেন, এই নির্দেশনামাটির কারণ কি? সরকার তখনই এই ধরনের কোনো নির্দেশনামা জারি করে যখন সরকার মনে করে যে কর্মচারীরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্মাবে এবং সেই ক্ষোভ থেকে তারা সরকারের সমালোচনা করবে। তাহলে কি আপনার সরকার অদূর ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত, এক বা একাধিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেগুলো কর্মচারীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, রোষের সৃষ্টি করবে, যার ফলে তারা সরকারের সমালোচনা করবেন? এবং সেই বৈঠকে আমি এই আইনটি, যে মুখ্য সচিবের যে নির্দেশনামা, এই নির্দেশনামাটি সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলেছিলাম। এবং সেই বৈঠকে কিন্তু আরেকটি বিষয় উঠেছিল যে সার্ভিস রুলসে বলা আছে, সার্ভিস রুলসেরও বহু অংশ হচ্ছে তীব্র কর্মচারী বিরোধী। সেই সার্ভিস রুলসেও বলা আছে কর্মচারীরা সরকারের সমালোচনা করতে পারবেন, সরকারের নীতি কর্মসূচির বিরুদ্ধে সংবাদ মাধ্যমে লিখতে পারবেন, কিন্তু তাদের একটা প্রায়র ইন্টিমেশন দিতে হবে। অর্থাৎ আমি একটা নিবন্ধ একটা সংবাদপত্রে পাঠালাম, আমি সরকারকে জানিয়ে দেব যে আমি একটা নিবন্ধ সরকারের সমালোচনা করে লিখেছি এবং নিবন্ধের একটা কপি দিয়ে দেব। বা আমি
কোনো ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে বলবো, আমি সেটা জানিয়ে দিলাম যে আমি আজ এই সাংবাদিক সম্মেলন করছি, আমি সরকারের বিরুদ্ধে বলবো। সেখানে কিন্তু কোথাও বলা নেই যে ইন্টিমেশন দেওয়ার পরে সরকার আমার এই বলার অধিকারটাকে কেড়ে নেবে। মুখ্য সচিবের এই নির্দেশে কিন্তু স্পষ্ট আছে সার্ভিস রুলসের আওতার বাইরে গিয়ে যে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে, অর্থাৎ আগাম অনুমোদন নিতে হবে। তা আপনার কি মনে হয় যে আগাম অনুমোদন নিয়ে বিভিন্ন কর্মী সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন এতে মিটতে পারে? এবং সরকার বিরোধী কোনো এর অনুমোদন সরকার দেবেন এটা হতে পারে। অর্থাৎ সরকার একদম স্পষ্টভাবে কর্মচারীদের কথা বলার অধিকারটাকে কেড়ে নিয়েছেন। তা আমরা কেন এর বিরুদ্ধে সমস্ত কর্মী সংগঠন সোচ্চার হব না? সরকার স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক, ওই যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক, এই ধরনের নির্দেশ জারি করে, এগুলো ভালো কি মন্দ আমি ওই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই নির্দেশগুলো জারি করে তারা কর্মচারীদের ব্যক্তি পরিসরে ঢুকে পড়ছে। তা আমরা কেন সম্মিলিতভাবে এগুলোর প্রতিবাদ করব না? এই সরকার 20% ডিএ ঘোষণা করেছেন 1 অক্টোবর থেকে। সেই বাম আমল থেকে তৃণমূল শাসনের শেষ দিন পর্যন্ত সমস্ত কর্মচারী সংগঠনের দাবি কি ছিল? দাবি ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দিতে হবে প্রাপ্য হওয়ার দিন থেকে। তা আজকে এই যে 20% ডিএর ঘোষণা, এটা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেয়া হয়নি। এবং সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অর্জুন সেনগুপ্তর একটা ফেসবুক পোস্ট এবং একটা ভিডিও আমি দেখি, সেখানে উনি বলছেন এটাকে ডিএ বলেই আমি মনে করি না, এটা অনুদান। আমি ওনার সঙ্গে 100% একমত। এআইসিপিআই মেনে যে বিজ্ঞান ভিত্তিক ফর্মুলা, সেই ফর্মুলা মেনে তো এই ডিএ হয়নি। ডিএটা দেয়া হয়েছে 1 অক্টোবর, মানে নভেম্বর মাসে আমরা পাবো 20% ডিএ। এই ডিএর হার এবং ডিএর দিন সরকারের সদিচ্ছা বা দয়ার উপর নির্ভর করে তৈরি হয়েছে। প্রাপ্য হওয়ার দিন থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, হার মেনে দেয়া হয়নি। তাহলে আমরা কেন এটার সোচ্চার বিরোধিতা করব না? তাহলে কি আমাদের এই অবস্থানটা থাকবে যে সরকারে আমার পছন্দের রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকলে আমরা তার বিরুদ্ধে বলবো না, অথচ আমার অপছন্দের শাসক দল সরকারে থাকলে তখন আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দেওয়ার দাবিতে সোচ্চার হব? এই দ্বিচারিতা কি কর্মচারী সংগঠনের পক্ষে খুব শুভ? এবারে আসুন, আমরা যখন মামলা করি, হ্যাঁ আমি জানি আমি যে কথাটা বলতে যাচ্ছি এর অনেক সমালোচনা হবে, কিন্তু আজকে যে চূড়ান্ত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাতে কিন্তু এই কথাগুলো বলা অত্যন্ত প্রয়োজন। কারণ না হলে এত বেশি দেরি হয়ে যাবে যে আর পরে বলে কোনো লাভ হবে না। এই মামলাটা 2016 সালে আমরা যখন করি, কেন করেছিলাম? ওই ডিএ বাবদ কিছু টাকা পাওয়ার জন্যে না, আমরা এই মামলাটা করেছিলাম একটা কৌশলগত অবস্থান হিসেবে। কারণ ট্রেড ইউনিয়ন সংগঠন হিসেবে আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে নতজানু করিয়ে দাবি আদায়টাই হচ্ছে যে কোনো কর্মচারী সংগঠনের কাছে গৌরবের রাস্তা। আদালতের মাধ্যমে দাবি আদায় নিতান্তই একটা কৌশলগত অবস্থান। সেই সময় 2016 সালে তৎকালীন সরকার যে নিষ্পেষণ নামিয়ে এনেছিলেন, 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মী সহ 6টি দপ্তরে
ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নিয়েছিলেন, যে অধিকার পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে। সেই সময়ে আমরা আমাদের প্রতিক্রিয়ায় বলেছিলাম যে এই তৃণমূল নেতৃত্বাধীন সরকারটা ব্রিটিশ সরকারের থেকেও বেশি ভয়ঙ্কর কর্মী বিদ্বেষী। এবং তারপরে ধীরে ধীরে 2014 সালের মধ্যেই সমস্ত যেসব গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছিলাম, সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়। আমি সেই অধিকারগুলো বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আমরা কিন্তু 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমি বলেছিলাম যে এই যে কালা নির্দেশাবলী পূর্বতন সরকার করেছিলেন, এই যে আমাদের গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো কেড়ে নিয়েছেন, এগুলো আপনি ফিরিয়ে দিন। উনি কিন্তু সেই বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি এবং আজ পর্যন্ত ওই 6টি দপ্তরে কর্মচারী ইউনিয়ন করার অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নেই। শুধু তাই নয়, 1 জুনের বৈঠকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম গত 15 বছরের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে যদি কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যে যে জয়েন্ট কনসালটেটিভ কমিটির ব্যবস্থা আছে, যেখানে সরকার পক্ষের প্রতিনিধি এবং কর্মী সংগঠনগুলোর প্রতিনিধিরা নিয়মিত বৈঠক করেন, তাদের বক্তব্যের আদান প্রদান করেন, সেই রকম ব্যবস্থা যদি পশ্চিমবাংলায় আমাদের মধ্যে তৈরি না করা হয়, তাহলে আমরা যারা সরকারকে অন্ধভাবে সমর্থনের রাস্তায় হাঁটি না, আমরা কখনো সরকারের কোনো স্তরের সঙ্গে কোনো বৈঠক করতে পারবো না। সেটা নির্ভর করবে আপনার দয়ার উপর। কাজেই একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি করে দিন। এই রকম একটা কমিটি করলে কিন্তু সরকারের উপর কোনো আর্থিক দায় চাপতো না এবং আমরা প্রত্যেকটি সংগঠন এই জয়েন্ট কনসালটেটিভ কমিটির মাধ্যমে আমাদের বক্তব্য সরকারের কাছে পৌঁছে দিতে পারতাম, সরকারের বক্তব্য আমরা জানতে পারতাম, একটা যৌথ দর কষাকষি সুযোগ থাকতো। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমার সরকার কর্মী বান্ধব সরকার, আমি বছরে 2 বার বসবো আপনাদের সঙ্গে, 2 বার তো বসবোই, আরও বেশি হলেও বসবো। আমার সমস্ত মন্ত্রীরা সচিবরা তারা সবাই আপনারা চাইলেই আপনারা তাদের সঙ্গে বসতে পারবেন। আমি তারপরেও বলেছিলাম জয়েন্ট কনসালটেটিভ গঠন না হলে, কমিটি গঠন না হলে এটা অধরাই থেকে যাবে এবং সেটা কিন্তু ঘটেছে। আজকে দেখুন সরকারের পছন্দের কিছু সংগঠন সরকারের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনার সুযোগ পাচ্ছেন, আমরা কিন্তু পাচ্ছি না। পঞ্চায়েত মন্ত্রীর কাছে আমরা দীর্ঘদিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আমরা পাইনি, কিন্তু সরকারের সমর্থক বা সরকারের পছন্দ একাধিক সংগঠন কিন্তু পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। আবার চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, পাইনি, কিন্তু সরকারের পছন্দের সংগঠন তাদের সঙ্গে বৈঠক করার সুযোগ পেয়েছেন। তা আপনার কেন সমস্ত কর্মী সংগঠন একসঙ্গে এই জয়েন্ট কনসালটেটিভ কমিটি গঠনের দাবিতে সোচ্চার হতে পারবো না? এবার যে বিষয়টা আমরা বলছিলাম, 2016 সালে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, কর্মচারীদের মধ্যে এমন একটা হিমশীতল আতঙ্কের আবহ তৈরি করে দেওয়া হয়েছিল যে কর্মচারীরা কথা বলতে ভয় পাচ্ছিলেন। বিভিন্ন আন্দোলন সংগঠন তো বহু দূরস্থ, মিছিলে মিটিংয়ে আসা তো দূরস্থ, তারা নিজেদের মধ্যে দাবির নিয়ে আলাপ আলোচনাটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তখন কর্মচারীদের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়ার দরকার ছিল যে কর্মচারীরাও পারে সরকারের বিরুদ্ধে সিনা টান টান করে, মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে তার কর্মী বিরোধী নীতি, কর্মসূচি এবং অবস্থানের বিরুদ্ধে একেবারে সাহসী এবং কঠোর দৃঢ় অবস্থান নিতে পারে। দ্বিতীয় একটা বার্তা আমরা তৎকালীন সরকারের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম যে আপনি যতই আতঙ্কের হিমশীতল আবহ তৈরি করুন, কর্মচারীরা কিন্তু
আপনার চোখে চোখ রেখে বলার সাহস রাখে, রাজা তোর কাপড় কোথায়? তৃতীয়, ডিএটাকে রাজ্য সরকারের দয়ার দান হিসেবে না রেখে তার একটা আইনি অধিকার অর্জন করা। এই তিনটে দাবিতে আমরা মামলা করেছিলাম। সেই সময়ে মামলাটা করতে আমাদের অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল দুটি কারণে। এক নম্বর কারণ, আমরা প্রায় প্রত্যেকটি সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছিলাম যাতে তাদের এই মামলায় যুক্ত করা যায়। কারণ এত বড় একটা মামলায় আমরা একক শক্তিতে করার সাহস করছিলাম না। সমস্ত সংগঠন একসঙ্গে এলে জোরটা অনেক বাড়ে। দুর্ভাগ্য, আমরা কোনো সরকারি কর্মচারী সংগঠনকে আমাদের সঙ্গে সহমত করাতে পারেনি, আমাদের ব্যর্থতা। একমাত্র ইউনিটি ফোরাম নামে একটি ছোট সংগঠন আমাদের সঙ্গে এসেছিল এবং তারপরে দীর্ঘ জার্নিতে একমাত্র 2022 সালের 13ই এপ্রিল কর্মচারী পরিষদ বলে একটি সংগঠন এই মামলায় যুক্ত হয়েছিল, যখন 5টি মামলার রায় হয়ে গেছে এবং ষষ্ঠ রায় তার শুনানি শেষ হয়ে গেছে, শুধু রায় প্রকাশের অপেক্ষায়। স্বাভাবিকভাবে এত বিলম্বে এই মামলায় যোগ দেওয়ার ফলে তারা স্যাট এবং হাইকোর্টে যে মামলায় যে 6টা জয় আমরা পেয়েছি সেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি। আর কোনো সরকারি কর্মচারী সংগঠন আমাদের মামলার সঙ্গে যুক্ত হননি। এমনকি যখন রমাপ্রসাদ সরকার নামে একজন আইনজীবী, তিনি প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা করলেন, তখনও কিন্তু এই আমরা প্রত্যেকটি সংগঠনের কাছে আবেদন করেছিলাম যে আপনারা আসুন। কিন্তু ভয়ঙ্কর জনস্বার্থ মামলা করে ওই আইনজীবী দাবি করেছেন যে কারুক্ষে দিয়ে দেওয়া যাবে না। আর 98% মানুষ শ্রমজীবী মানুষ, তারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, তারা তো ডিএ পায় না, তারা তো মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ পায় না। তাহলে কেন এই প্রিভিলেজ ক্লাস হিসেবে শুধুমাত্র সরকারি কর্মীদের এই ডিএ দেয়া হবে? আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কিন্তু কোনো সংগঠন আসেনি। এমনকি যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই মামলা থেকে সরিয়ে দেওয়ার প্রয়াস হয়েছিল, তখনও আমরা বিভিন্ন সংগঠনের সাহায্য চেয়েছিলাম, পাইনি। 2017 সালে যখন স্যাট রায় দিলেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়, এটা হচ্ছে সরকারের ডিসক্রিশনারি পাওয়ার, সরকার যখন মনে করবে, যেদিন থেকে মনে করবে, যে হারে মনে করবে ডিএ দেবে। তারপর থেকে হাইকোর্টে একটা কর্মী অনুকূল আয় আসার আগে পর্যন্ত আমরা কর্মচারী সমাজে কার্যত ভিলেন হয়ে গিয়েছিলাম। সংবাদ মাধ্যমে লেখা হচ্ছিল যে কনফেডারেশনের হঠকারিতায় আজকে যাও একটা ডিএ সরকার বছরে দিচ্ছিল সেটাও চলে গেল, কারণ আদালত বলে দিয়েছে এটা দয়ার দান, এটা কর্মচারীদের অধিকার নয়, সরকারের ডিসক্রিশনারি পাওয়ার। আমরা দাঁতে দাঁত চেপে লড়াইটা কিন্তু ছাড়িনি, চালিয়ে গেছি। হ্যাঁ, নিজেরা বাইরে প্রকাশ্যে বেরোতে পারেনি, এমনকি একটা সময় আমাদের অফিস আসা বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র কটূক্তি এবং বিদ্রূপ সহ্য করতে না পারায়। তখন কিন্তু কোনো সংগঠন আমাদের পাশে এসে দাঁড়াননি, সাহস দেননি। আমরা মামলা করার সময় এবং সমস্ত সরকারি কর্মচারী সংগঠনকে এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করেছিলাম। কেন? তার কারণ আমাদের মামলা করতে হয় স্যাটে কিন্তু শুধু সরকারি কর্মচারী সংগঠন বা কর্মচারীরাই মামলা করতে পারে। কিন্তু 2016 সালে যখন আমরা স্যাটে মামলা করি, সেই সময় কিন্তু গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠনগুলো একই দাবিতে হাইকোর্টে মামলা করতেই পারতেন, তারা করেননি। শুধু তাই নয়, যখন স্যাটে মামলা দীর্ঘায়িত হচ্ছে, আমরা শুনানির দিন পাচ্ছি না, তখন আমরা বেশ কিছু গ্র্যান্ট ইন এডভুক্ত সংগঠনের কাছে আবেদন করেছিলাম যে আপনারা হাইকোর্টে মামলা করুন, তাহলে আমরা তো স্যাটে মামলা তুলতে পারছি না, তাহলে আমরা স্যাটে বলতে পারবো একই ইস্যুতে হাইকোর্টে মামলা হয়েছে, আমাদের মামলা ওই মামলায় যুক্ত করে দিন। কেউ হননি। তারপরে গত 2017 সালে যখন কলকাতা হাইকোর্টে মামলা এলো, তখনও কিন্তু গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মী সংগঠনগুলো এই মামলায় যুক্ত হননি।
2022 সালের এই রায়ের ষষ্ঠ রায় 20 মে বেরোনোর আগে পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু তাদের এই মামলায় যুক্ত হওয়ার বা পৃথকভাবে মামলা করার সুযোগ ছিল, তারা করেননি। এটা একটা বড় কৌশলগত ভুল হয়েছে, কিন্তু অতীত নিয়ে আঁকড়ে থাকলে হবে না। কালকে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ছোট ইন্টারভিউ আমি নিয়েছি এবং সেটা আমার ফেসবুকে দিয়েছি। ওখানে দেখবেন আমি সুনির্দিষ্টভাবে এই প্রশ্ন করেছিলাম যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের আইনি অধিকার, এই বকেয়া ডিএ পাওয়ার আইনি অধিকারটা না দেওয়ার সপক্ষে সুপ্রিম কোর্টের কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকার বলেছেন। তাহলে এখন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মী সংগঠনগুলোর কি করা উচিত? উনি কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে সুপ্রিম কোর্টের 5ই মের রায় একটা অস্ত্র হিসেবে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মী সংগঠনগুলির কাছে এসেছে। তাদের এখন উচিত প্রত্যেকটি আলাদা আলাদা করে শিক্ষক সংগঠন করবে, শিক্ষাকর্মী সংগঠন করবে, বিশ্ববিদ্যালয় কর্মী সংগঠন করবে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন করবে, পঞ্চায়েতের কর্মী সংগঠন করবে, লাইব্রেরির কর্মী সংগঠন করবে। কারণ তাদের প্রত্যেকের ক্ষেত্রে আন্ডারটেকিংসের কর্মী সংগঠনগুলো করবে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে ডিএর জন্য নোটিফিকেশন জারি হয়েছে এতদিন যাবৎ। তাদের কিন্তু রিট পিটিশন করতে হবে কলকাতা হাইকোর্টে। আমি বলবো অতীত যা হয়েছে ভুলে যান, কিন্তু এখনই মনে রাখবেন কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকার অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026 রায়ের আওতার মধ্যে পড়ছেন না। তাই রায় কার্যকর করার নির্দেশের ক্ষেত্রে এদেরকে বাদ রাখুন, অর্থাৎ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায় মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ আইনি অধিকার হিসেবে তাদের না দেওয়ার পক্ষে রাজ্য সরকার অবস্থান নিয়েছেন। এই অবস্থায় আমাদের আইনজীবী যেটা বলেছেন, আমি সেটা প্রত্যেকটি কর্মী গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মী সংগঠনগুলোকে আমি বলবো, আপনারা অবিলম্বে সেক্টর ওয়াইজ প্রত্যেকে পৃথক পৃথকভাবে রিট পিটিশন হাইকোর্টে দিন এবং আইনি লড়াই শুরু করুন। না হলে আমি জানি না আপনাদের নিয়ে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত হবে। আপনাদের কিন্তু এই মামলা করতেই হবে। হ্যাঁ, আমি জানি সরকার অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে আগের সরকার গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মীরা, অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মীরা এই রায়ের আওতায় পড়েন না এটা জেনেও সদিচ্ছা থেকে তাদের জন্য এই অর্ডারটি করেছিলেন এবং আগের সরকার গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের এই সুপ্রিম কোর্টের রায় অনুসারে বকেয়া ডিএ দেওয়ার জন্য একটা সরকারি আদেশনামা জারি করেছিলেন। কিন্তু যে কোনো বক্তব্যে শেষ যে লাইনটা সরকারি নথিতে যা হয়, শেষ লাইনটাতেই কিন্তু কনক্লুশন সরকারের অবস্থান বলে দেয়া থাকে। সেখানে কিন্তু স্পষ্টত সরকার বলে দিয়েছেন যে তারা বর্তমান সরকার মনে করছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মীদের এই বকেয়া ডিএ পাওয়ার কোনো আইনি অধিকার নেই, তাদেরকে এই রায়ের কার্যকর করার পেরিফেরি থেকে বাদ রাখা হোক, এটা সুপ্রিম কোর্টে প্রার্থনা করেছেন। কাজে এই অবস্থায় আপনাদের মামলা করতেই হবে, কিন্তু মামলা করার যে সম্ভাব্য একটা বিপদ সেটাও আপনাদের স্মরণ করিয়ে দেওয়া আমার কর্তব্য। সরকার দেবে না। যারা বলছেন গ্র্যান্ট ইন এডের জন্য এই হচ্ছে ওই হচ্ছে, আপনি কোথাও দেখাতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ সচিব, মাননীয় মুখ্য সচিব কোথাও গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের
এই বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেছেন? এবং যে সরকার এই আইনি অধিকারটাই কেড়ে নিতে চাইছেন, তাদের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, তারা সদিচ্ছা প্রসূত হয়ে এই দিয়ে দেবেন টাকা, এমনটা আমাদের মনে হয় না। কাজেই সরকার দেবেন না, এটা ঠিক করে ফেলেছেন। কিন্তু যে মুহূর্তে আপনারা মামলা করবেন, তখন সরকার কিন্তু এই কথাটা বলবে যে আমরা তো দিতাম, কিন্তু এই মামলা করে সাবজুডিস করে ফেললো। এবং কিছু নির্বোধ কর্মচারী তারা কিন্তু আপনাদের দোষারোপ করতে শুরু করবে, আরে সরকার তো দিত, আপনারা এই হঠকারিতা করে মামলা করলেন, তাই তো সরকার দিতে পারছে না, সাবজুডিস হয়ে গেল। এই সমালোচনাটা আপনাদের সহ্য করতে হবে। কর্মচারী স্বার্থে, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের বৃহত্তর কর্মচারী স্বার্থে এইটুকু ত্যাগ স্বীকার আপনাদের করতেই হবে। এবারে আসুন সুপ্রিম কোর্টের মামলায় কি হলো। আমি গতকালকেই ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে মামলায় আমরা তো এত প্রস্তুতি নিয়েছি, এইসব বলবো, কিন্তু আদৌ কবে হবে, মানে হবে কিনা সেটা নিয়ে আমাদের আশঙ্কা আছে। গতকাল সুপ্রিম কোর্টে মামলা উঠেছিল। মালহোত্রা কমিটি তাদের যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন তার কোনো কপি আমাদের দেননি। রেসপন্ডেন্ট 3টি সংগঠনকে মামলার কোনো কপি দেননি। আমরা একাধিকবার মালহোত্রা কমিটির কাছে এই রিপোর্ট চেয়েছি, তারা দেননি। মহামান্য সুপ্রিম কোর্ট অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই বলেছেন যে এই মালহোত্রা কমিটির রিপোর্টের কপি 2 দিনের মধ্যে রেসপন্ডেন্ট সংগঠনগুলোর আইনজীবীদের দিয়ে দিতে হবে, এবং সেই রিপোর্ট দেখে তার পয়েন্ট ওয়াইজ উত্তর আমরা দেব, কোন পয়েন্টে আমরা সহমত হলাম, কোন পয়েন্টে আমরা বিরূপ হলাম, আমরা দেব। আমরা এর আগেই বলেছি মালহোত্রা কমিটির ভূমিকা নিয়ে আমরা চূড়ান্ত অসন্তুষ্ট। আমি আবারও বলছি, আমাদের আইনজীবীরা আগামী 18ই আগস্ট যে বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করবেন, 1 নম্বর, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা, ওয়ার্ক চার্জ কর্মীরা, ডেলি রেটেড কর্মীরা, কেএমসি এলাকার সরকারি পেনশনাররা এখনো 1 নয়া পয়সা পাননি, তাদের এই বকেয়া ডিএ তাদেরকে দিতে হবে। এটি আমরা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব। দ্বিতীয় যে বিষয়টা বলবো, যে ভুল হিসেব সরকার করেছেন, এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নয়, কোনো স্টেট বেসড সিপিআই এর কোনো অস্তিত্ব নেই, এবং রোপা 2009-এ যেহেতু স্পষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকেই ডিএ গণনার সূচক হিসেবে বলা হয়েছে, সেই রোপা 2009-এর উপর মামলা, তার উপর রায়, এবং তার ওপরে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যে ডিএ মানার একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে হিসেব করতে হবে। আগের সরকার চেয়েছিলেন ডিসেম্বর 2026 পর্যন্ত সময়, এই সরকার চেয়েছেন 2028 পর্যন্ত সময়। আমরা আর কোনো সময় বৃদ্ধির কোনো প্রস্তাবে আমরা রাজি নই। অবিলম্বে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া সমস্ত ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিতে হবে। এই দাবিটা আমাদের সুপ্রিম কোর্টে থাকবে। সরকার যে 100% নিউট্রালাইজেশনের নামে আগের সরকার চূড়ান্ত বঞ্চনা করেছিলেন, এই সরকার সেই 100% নিউট্রালাইজেশনটাকেও কমিয়ে 85% করেছেন। আমরা আমাদের বক্তব্য তার বিরুদ্ধে থাকবে, কিন্তু স্পষ্ট বলছি, আগামী 18 তারিখে যে সরকার পক্ষের আইনজীবী অন্য আদালতের অন্য কোনো কক্ষে গুরুত্বপূর্ণ মামলায় অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে এই মামলায় থাকতে পারবেন না, অতএব মামলা পিছিয়ে দেওয়া হোক, এরকম কোনো ঘটনা ঘটবে কিনা আমরা জানি না। তারপরে সরকার পক্ষের আইনজীবীদের পেট খারাপ, পেট গুড়গুড়, মাথা গুড়গুড়, হাড় গড়গড়, এরকম অসংখ্য অসুখ হয়ে যেতে পারে। কাজে 18 তারিখেই যে শুনানি হবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা আমাদের কাছে অন্তত নেই।
কিন্তু আমরা যদি 18 তারিখ শুনানি হয় আমরা প্রয়াস করব। এবারে সব শেষে একটা কথা বলি, 3 মাস হয়ে গেছে, সরকারের অবস্থান কিন্তু স্পষ্ট। আশা কর্মীদের বিরুদ্ধে একজন বিধায়িকা যে অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে তাকে গ্রেপ্তার করা তো দূরস্থ, এখনো পর্যন্ত কোনো নেতা কোনো মন্ত্রী কেউ দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি। একজন আশা কর্মীর অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অভিযোগ উঠছে যে এই অপমানের চাপ সহ্য করতে না পেরে তিনি মারা গেছেন। বিষয়টি তদন্তযোগ্য। এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি কিছু কর্মচারী সংগঠনের নেতা তারা দেদার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কর্মীদের, বলছেন এই আগামী সপ্তাহে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনের কর্মীদের জন্য অর্ডার হয়ে যাবে, এই আপনারা পেয়ে যাবেন। এই প্রতিশ্রুতি তারা কিন্তু শূন্যগর্ভ প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করছি, যেটার তীব্র সমালোচনা আমাকে করতেই হবে, সেটা হচ্ছে যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আমলারা হচ্ছে যত দোষী। আমরা তৃণমূল সরকারের আমলের শেষ দিকে একটা অত্যন্ত ভাইরাল হওয়া ভিডিও শুনেছিলাম, এক নেতার অমূল্য বক্তব্য, যে অফিসারগুলো এই রাজ্য কর্মীদের এই 57% তিনি 53% বলেছিলেন টাকা কম দেওয়ার চক্রান্তটা করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করে ফেলেছি, তাদের ব্যবস্থা হবে। আজকে নতুন সরকার 3 মাস এসেছে, তাদের সেই চিহ্নিত করা অফিসাররাই আজকেও সরকারের কাজ করছেন, সেই দপ্তরে জাঁকিয়ে বসে আছেন। সেই নেতা কিন্তু এখনো পর্যন্ত সেই চিহ্নিত অফিসারদের অর্থ দপ্তরকে সরিয়ে দেওয়ার কোনো দাবি বর্তমান সরকারের কাছে রাখেনি। কালকে যে ভয়ঙ্কর বিষয়টা আমি দেখলাম, সেটা হচ্ছে আবারও সেই আমলাদের ঘাড়ে দায় চাপিয়ে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রিসভাকে আড়াল করার একটা প্রয়াস এক কর্মচারী নেতার বক্তব্যে আমি পেলাম। মনে রাখতে হবে, আমলারা কাজ করেন রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের নির্দেশে আমলারা কাজ করেন। কাজে আমলার উপর কাজ করে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, মন্ত্রিসভা বা সরকারের উপর দায় এড়িয়ে যাওয়াটা সঠিক নয়। সবশেষে একটা কথা বলবো, পশ্চিমবাংলায় আন্দোলন হয় সংগঠনগুলোর নেতৃত্বে। আমাদের মধ্যে কেউ মহাত্মা গান্ধী, তারপরে ওই জয়প্রকাশ নারায়ণ কিংবা অভিজিৎ দীপকে নেই যে তার ডাকে সমস্ত লাখো লাখো কর্মচারী একেবারে রাস্তায় নেবে সরকারকে অচল করে দেবে, বা একেবারে অনির্দিষ্টকাল ধর্মঘট করে রাজ্য সরকারকে অচল করে দিয়ে সব দাবি আদায় করে নেবে। আমাদের কেউ মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, অভিজিৎ দীপকে নই। তাই সংগঠনগুলোর নেতৃত্বে আন্দোলন হয়। এক্ষেত্রে সংগঠনগুলোর আজকে অত্যন্ত স্পষ্ট অবস্থান নিতে হবে এবং কর্মচারী স্বার্থে ঠিক যেভাবে আগের সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম, সেই একই পথে নামতে হবে। আজকে দ্বিচারিতার কোনো জায়গা কিন্তু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।